আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে জামাত বিএনপি, আমরা তো বলেছি যে বিএনপি হচ্ছে জামাতের পৃষ্ঠপোষক, জামাতকে পেলে পুষে বড় করেছে, এতদিন তারা স্বীকার করেনি। এখন কিন্তু বিএনপি স্বীকার করে যে তারা তাদের পেলে পুষে বড় করেছে। কিন্তু সেই জামাতের নেতা এই আমির হামজা তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে কুকুর বলেছে। আমরা দেখেছি এরপরও বিএনপির খুব কম সংখ্যক নেতার প্রতিবাদ করেছে। এটা এতদিন সামনেই আসে নাই, আসতে এত দেরি হলো। বলেছে তো অনেক আগেই, তাহলে কেন এতদিন প্রতিবাদ করে নাই? কারণ জামাত প্রেমে তারা এতই মত্ত যে তাদের প্রতিষ্ঠাতার পুত্রকে জাতা গালি দিলেও সমস্যা নেই। কিন্তু এটা যদি আওয়ামী লীগের কোনো কর্মী গালি দিত, ধরেন কোকোকে গালি দিয়েছে যুবলীগের কোনো নেতা, ছাত্রলীগের কোনো নেতা, তাহলে কিন্তু এতদিন জামাতেরাই সিসি করতো, হায় 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 দেখো একটা মৃত মানুষকে এভাবে গালি দিল। কিন্তু এখন আমরা কি দেখলাম, জামাতের নেতা গালি দেয়, কোনো সমস্যা নেই। মানে জামাত যাই করুক, জামাত রোজা পূজা এক বানালেও সমস্যা নাই, জামাত হিন্দুদের পিটাইলেও সমস্যা নাই, সেটা হালাল। আবার জামাত হিন্দুদের যদি নৌকা মার্কা প্রতীক ইলেকশন করতে দেয়, সেটাও হালাল। জামাত যদি গান গায়, জামাতের শিবিরেরা যখন গান গাইবে, গানের মঞ্চে যাবে, সেটা হালাল। পূজার মঞ্চে গিয়ে লাফালাফি কুদাকুদি, এমনকি সেখানে গিয়ে মন্ত্র পাঠ করবে, তাও হালাল। কিন্তু মানে তারা যা করবে সব হালাল, সেটা 180 ডিগ্রি উল্টে যাক, পক্ষে যাক আর বিপক্ষে, তারা যা করবে সব হালাল হয়ে যাবে। তারা একবার বলবে যে ভোট হারাম, আরেকবার বলবে ভোট জায়েজ, কোনো সমস্যা না। একবার বলবে নারী নেতৃত্ব হারাম, আবার বলবে নারীদের নেতৃত্বে রাখতে হবে। মানে এদের কথার কোনো ঠিক নেই। আপনারা দেখেছেন, আমি সবচেয়ে অবাক হয়েছি যে বিএনপির আইনে কথা বলে না। গতকাল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই, তার সাথে লাইভে কথা হলো। তিনি বলেছেন যে আমির হামজাকে তিনি বয়কট করেছেন। তিনি বলেছেন তাকে শিক্ষা দিবেন, সে যদি তওবা না করে, এই যে আরাফাত কোকোকে কুকুর বলেছে, এর জন্য যদি তওবা না করে, তাহলে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ভাই, যিনি জামাতের, যিনি বিএনপির খালেদা জিয়ার চেয়ারপারসন উপর, তিনি বলেছেন যে পাবনাতে পেলেই তাকে সাইজ করতে হবে এবং যত মামলা হয় সে মামলা তার প্রয়োজনে একক আসামি করবে, এটা তিনি বলেছেন। তাই সেটা তাদের ব্যাপার। কিন্তু আপনারা দেখেন, এই জামাতিরা প্রথমে মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলার, যে কোনো মানুষ মারা গেলে আমি যদি তাকে পছন্দ না করি নীরব থাকতাম বা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করি না, ধরে নেন বা করবো না। কিন্তু আলহামদুলিল্লাহ কেউ কিন্তু বলতো না কারো মৃত্যুতে, প্রতিপক্ষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার যে রেওয়াজ চালু করেছে, এটা কিন্তু জামাতের বট বাহিনী করেছে। এখন কিন্তু তারা সেটা শিকার হচ্ছে। এদের কাছে যারা প্রতিপক্ষ, মানে এরা প্রতিপক্ষকে ব্যক্তিগত শত্রু মনে করে। মানে এদের ভাইয়ের চাইতে, আত্মীয় স্বজনের সাথে তার দলের লোকের জন্য তাদের প্রীতি বেশি। ভালো, দলের আদর্শ থাকা ভালো, কিন্তু আপনি তার জন্য তার একজনকে গালি গালাজ করতে পারেন না। এই রাইটস তো আপনাকে কেউ দেয় নাই। কিন্তু জামাতেরা কখনো বসে থাকে না। এরা যে পাতে খাবে সেই পাতেই থুতু দেবে। এরা পর গাছার মতো, যে গাছে উঠবে ওই গাছটাকে ধ্বংস করবে। এরা বিএনপির পেছনে লেগে গেছে। ইদানিং তো দেখতেছেন, কখনো চরমনাইকে দিয়ে বিএনপি গালি দেয়, আবার নিজেরাও বলে যে বিএনপি চাঁদাবাজ, সিএনজি স্টেশন দখল করার দল। আবার চরমনায় পীরকে লাগিয়ে দিয়েছিল যে বিএনপি হচ্ছে শেষরা চাঁদাবাজ, আর আওয়ামী লীগকে একটু ইজ্জতে বলেছিল শাহী চাঁদাবাজ। এখন সেই চরমনায় কিন্তু জামাতের জোট থেকে বেরিয়ে আসছে। আর জামাত কত বড় ভণ্ড দেখেন। এরা শুধু যে যারা তাকে পৃষ্ঠপোষকতা দেবে তার সাথে গাদ্দারি করবে তা কিন্তু না। এরা যতদিন কি বলে এসেছে, তারা সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়। এখন তারা কি বলেছে শুনেছেন তো, এই জামাতে মুনাফেক এখন বলেছে যে তারা ইসলামী আইন এখন বাস্তবায়ন করবে না। এটাই তো সত্যি। এই কথাটাই তো আমরা বলছি যে জামাত কোনো জামাতে ইসলামী দল না, আর ইসলামী দল না। এরা হচ্ছে ক্ষমতালোভী, ক্ষমতায় যেন তেন ভাবে ক্ষমতায় যেতে চায় সন্ত্রাসের মাধ্যমে। এরা কখনো মালয়েশিয়া থেকে জঙ্গিদের নিয়ে আসবে, কখনো মিশর থেকে নিয়ে আসবে, তুরস্ক থেকে আনবে, পাকিস্তান থেকে আনবে, আফগানিস্তান থেকে এনে তারা ক্ষমতা দখল করতেছে। এটা তাদের মাস্টার প্ল্যান। কিন্তু বাংলাদেশের জনগণ তো বোকা না। জামাতের কথা, কৃষ্ণ নন্দীকে তারা যতই নমিনেশন দেখ, ওই কৃষ্ণ নন্দী ছাড়া যে সকল লোক জামাতের মঞ্চে ছিল, ওই হিন্দুরা দাঁড়িপাল্লা আমাকে ভোট দিবে? কোন পাগলে বিশ্বাস করবে? হিন্দুরা এত পাগল হয়েছে, আপনি তো ভোট দেওয়ার সময় তার আপনি দেখবেন না, ওইখানে তার সিল মারার সময় আপনি থাকবেন না। তাই সে কিসে ভোট দিবে আপনি কেমনে জানলেন?
আমির হামজার ওয়াজ, একজন লিখেছেন আমির হামজার ওয়াজ, ব্যবসা নির্বাচনের জন্য আপাতত বন্ধ, বিনোদন থেকে দূরে আছি। ঠিকই বলছেন। হ্যাঁ, আরেকজন লিখেছেন কি মিন্টু জামান, গুড মর্নিং শেখ ফরিদ ভাই, থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমাদের দেশে জামাত, শুধু আমাদের দেশে না, পৃথিবীর যেখানেই দেখবে জামাত আছে, জামাত মানে মুনাফিক। এটা নতুন কিছু না। এতদিন বললো আল্লাহর আইন চায়, এখন আর শরিয়া আইন কায়েম করবে না। মানে বুঝতে পারেন তো, এগুলো কিন্তু অভিযোগ আমাদের না, এই অভিযোগগুলো ইসলামী দলগুলোই করেছে। সেই জন্যই তারা তার কাছ থেকে সরে আসছে। জামাত হচ্ছে একটা মাফিয়া দলের মতো, সন্ত্রাসী দলেরা। এখনো আমেরিকার একটি বেসরকারি সংস্থা তাদেরকে পৃথিবীর 3 নম্বর সন্ত্রাসী সংগঠন হিসেবে ডিক্লেয়ার করেছে। এই শিবিরকে আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন। এখনো আছে, এখনো সেটা গায়েব করে দিতে পারে নাই। তবে জামাত ভয়ঙ্কর একটি সন্ত্রাসী দলই শুধু না, এরা যেখানেই যাবে সেখানে তারা এমন কিছু পরিস্থিতির সৃষ্টি করবে যে নিজেরা খুনোখুনি করবে। আপনি বিএনপির মধ্যে কোন্দল শুরু করে দিবে, আওয়ামী লীগে কোন্দল শুরু করে দিবে, বিএনপি আওয়ামী লীগের ভিতরে কোন্দল শুরু করবে। এমনকি তারা যে স্যাবোটাজ ঘটানো উস্তাদ আবু সাইদকে দেখেছেন, এই পাকিবাদের পোলা হাদিকে দেখেছেন, তারা কিভাবে নিজেরাই নিজেদের হত্যা করে কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে মানুষের সিম্পেথি নেওয়ার জন্য। কিন্তু তারেক রহমান দেশে আসার পরে তাদের সকল কিছু বেচতে গেছে। তার জন্যই দেখবেন তারা নির্বাচন নিয়ে সুদূর বুদুর করা শুরু করে দিয়েছে আর কি। তারা একবার বলে নির্বাচন চায়, একবার বলে চায় না, একবার বলে নির্বাচনে থাকবে, আরেকবার বলে থাকবে না। কখনো তার আমার ভাবির পোলাদের মাঠে নামায় দেয় যে নির্বাচনে তারা থাকবে, আবার বলে থাকবে না। কখনো বলে নির্বাচনে পরিবেশ নাই। তো এই ইউনুস, এই ওয়াকার, এই ইউনুস এটা কার? এটা তো জামাতের বা জামাত তাদের। তারপর আর কি পরিবেশ চায়? তাহলে কি আওয়ামী লীগ আসলে সুষ্ঠু পরিবেশ হবে? তাহলে আওয়ামী লীগ আসুক, আবার সুষ্ঠু পরিবেশ দিবে, নির্বাচন করুক, দেখি কত ভোট পায়। আসলে আওয়ামী লীগ না আসলে সুষ্ঠু পরিবেশ হবে না। তার জন্যই মনে হয় এরা বলছে সুষ্ঠু পরিবেশ নেই। আবার বিএনপি এদের দোষে বলছে যে এদের নাকি বেশি সুবিধা দিচ্ছে। হামজা রাশমিকা মানদানার ইস্কি দেওয়ানা, যে ঠিকই বলছেন ফরিদ ভাই, মেন্দাভাতের জ্যাফত দিয়ে না, অবশ্যই মেন্দাভাতের জ্যাফত দিব। আমি তো বলছি যে যখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আসবে, জামালপুর জেলার পক্ষ থেকে আমি মেন্দাভাতের আয়োজন করব মানুষের জন্য ফ্রি। যেটা বলতেছিলাম, এখন নির্বাচনে যে প্রচার প্রচারণা চলতেছে, একজন আরেকজনকে দুষতেছে, মানে নিজেরাই কিন্তু তারা 19 ঘর পাড়া 20 ঘরই তারা। তারপরে বলে নির্বাচন নাকি সুষ্ঠু হবে না। তো নির্বাচনে কি আমরা আছি নাকি যে সুষ্ঠু হবে না? তোমরা না বলো যে আওয়ামী লীগ নির্বাচন সুষ্ঠু করতে দেয় না, বা আমরা থাকলে সুষ্ঠু হবে না। আমরা থাকলে তো জামানত বাজাতে হবে তোমাদের, এটা আমরা জানি। সেই জন্য তোমাদের নির্বাচন নিয়ে এত রঙ্গ দেখাইলা, এখন এত ভয় কিসের নির্বাচনে? এরা কিন্তু বলে আসছে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, এই দুঃখে তারা ভোট দিবে। তো ভোট এত দেরি কেন? আর 12 তারিখে কি হবে আমরা তো জানি। হ্যাঁ, 23 নেতৃত্বে লাইভে আসবেন প্রকাশ্য। হ্যাঁ, আমি বলেছি যে তিনি যেদিন প্রকাশ্য লাইভে আসবেন সেদিন থেকে বাংলাদেশে বিপ্লব ঘটে যাবে। অডিওতে আসবে সম্ভবত, কিন্তু ফিজিক্যালি যখন তিনি আসা শুরু করবেন, লাইভ ভিডিওতে আসবেন, বাংলাদেশে দেখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগ সবাই মিলে দেখবেন আপনি কিরকম জোয়ার শুরু হয়ে যায়, আর উন্মাদ হয়ে যাবে। এই যে জামাত, হেফাজত, বিএনপির নেতা যারা আছে উন্মাদ হয়ে যাবে। কাকু জামালপুরে শেয়াখালীতে 3টা ডিম বেচা কেমন পাগল, কেমন খুব ভালো আছে আজকাল, পাগলেরাই ভালো আছে। ফরিদ দাদা নমস্কার, দয়া করে খুব পছন্দের মানুষ আপনি দাদা, চুল খুলে দিন দেখতে সাহিত্যিক ভাব লাগে। আচ্ছা ঠিক আছে খুলে দিব। এরপরে লাইভটা যেটা আসবো সেটাতে খুলে দিব, আমি আন্তর্জাতিক বিষয়টা কথা বলবো, তখন আসতেছি, চুল খুলে দেব। ধন্যবাদ আপনাকে। জি, তো আমাদের দেশে যে রাজনীতি চলতেছে, চলতে দেন। তো আমি একটা কথা বলে রাখি, জামাত কখনোই বাংলাদেশের পক্ষে ছিল না, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষ নেই, নিবেও না, তারা ছিলও না, থাকবেও না। সেই সৈয়দ আশরাফ সাহেবের কথায় আমি যদি বলি, তার ভাষায়, যে মৌলবাদী শক্তি, আসলে সেটা জামাত এবং যত মৌলবাদী শক্তি আছে, এরা কখনোই আওয়ামী লীগের পক্ষে না, মুক্তিযুদ্ধের পক্ষে না। তেমনি আমি বলে দিতে চাই, শুধু মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, বিএনপির বিরুদ্ধে। তার প্রমাণ তারা এবার দিয়ে দিয়েছে। এটা যত তাড়াতাড়ি বিএনপি বুঝবে, বিএনপির জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। জামাত কখনো বন্ধু ছিল না কারো, হয় না, হবেও না। গৌরা সাহেব কারো বন্ধু হয় না, হবে না, কোনোদিনই হবে না।
ওই যে একটা গল্প বলি তাহলে, ওই যে একটা গল্প আছে যে যে একটা হরিণ দুই সিংহের ভিতরে হাঁটতেছে, দুই সিংহের সাথে হাঁটে। তখন একজন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার হরিণ, তুমি এভাবে হাঁটো কেন? এই সিংহের মাঝখান দিয়ে এইভাবে যাইতেছো, তোমার খাবে না? বলছে যে না, এর মা যখন মারা গেছে তখন তাকে আমি দুধ পান করিয়েছিলাম, তাই এই বনে আমার কোনো নিরাপত্তার অভাব নাই, সব সিংহ আমাকে সমীহ করে, বাঘও সমীহ করে। এই গল্পটা শুনে এই কথাটা শুনে ফেলে টিয়া এই কথা শোনার পরে চিন্তা করলো যে উপকার করলেই যখন কাজ হয় তাহলে আমি উপকার করবো আজ থেকে। স্বাভাবিক, উপকার করলে যদি কাজ হয় তাহলে তো আপনার উপকার করবেন, তাই না? মানুষ মনে রাখে। তো টিয়া পাখি দেখে যে এক সাপের মাথায় কাঁটা বিচ্ছে, তো গিয়ে টিয়া ওই গোখরা সাপের মাথা থেকে কাঁটা সরায় দেয়, তারপরে তারা সবল মারে। তখন ওই ব্যক্তি বলছে যে কি ব্যাপার, যে ব্যক্তিটা ওই যে হরিণকে জিরতে সে সামনে ছিল। আসলে দেখলো গল্প মানুষকে উপস্থাপন করে, মানুষকে জ্ঞান দেয়, উপদেশ দেয়, মূল ঘটনা বোঝানোর জন্য। তখন টিয়ার বলে, কিরে তুই সাপে তোর সবল দিল কেন? ভাই তুমি যে ওই দিন হরিণের জিজ্ঞাসা করলা যে তুই কিভাবে সিংহের সাথে ঘোরস, সিংহের সাথে বেড়াস, তো তোমার যখন গল্প বললো যে সিংহের যখন বাচ্চা ছিল, মা মারা গেছিল, দুধ দিছিল, তাই তো এখন সে বনের রাজার মা হিসেবে সে চলাফেরা করে। তো আমি চিন্তা করলাম যে সাপের মাথায় কাটা বিচ্ছে একটু সরাই দেই, তাহলে সাপও আমার প্রতি কৃতজ্ঞ থাকবে, পরিবেশ, বনের লোকজন, আমার বনের যারা আছে তারা আমার ভালোবাসবে, সম্মান করবে। কিন্তু এতে আমার সবল মারছে। তখন সেই ব্যক্তি বলেন যে সবাইকে উপকার করা যাবে না, তো জামাত হলো সেই সাপ, জামাত সেই সিংহ না, যারা দুধ দিলে আপনার মা হিসেবে সম্মান দিবে। ঠিক আছে, এটা হলো সাপ। আপনি যখন তার মাথায় কাটা সরাবেন তখন সে আপনাকে সবল করবে। তাই জামাত থেকে সাবধান থাকবেন। জামাত শুধু আওয়ামী লীগের শত্রু নয়, জামাত শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের শত্রু নয়, জামাত বিএনপির শত্রু, জামাত দেশের শত্রু, জামাত পুরো পৃথিবীর শত্রু। এই জামাত কোনোদিনই সে তার মাটির প্রতি, ভূমির প্রতি, যেখানে সে জন্ম নিত তার প্রতি কৃতজ্ঞ ছিল না, আজও নেই, ভবিষ্যতে থাকবে না। কিছুক্ষণ পরে আসতেছি মধ্যপ্রাচ্য আর ভারত নিয়ে কথা বলার জন্য। এই তো 5-7 মিনিট 10 মিনিট পরে চলে আসবো। জি, এই মুহূর্তে দেশে কমপক্ষে 60% প্লাস মানুষের আওয়ামী লীগকে সমর্থন করে। জি, আপনার সাথে আমি একমত। ফরিদ, আপনি আমার জামালপুরের ভাই, একটু জানাবেন 25 তারিখে হাসিনা অনলাইনে দিল্লি থেকে যখন আসবেন, তাহলে 26 থেকে খুব গন্ডগোল হবে কি? গন্ডগোল হবে কেন? জামালপুরে যাব, সবার সাথে থেকে জিজ্ঞেস করছি যে গন্ডগোল হবে কেন? তিনি যখন ভাষণ দিবেন তখন বাংলাদেশের রেভলিউশন, আমি তো বলেছি, আমি তো 7-8 মাস যাবতীয় বলে আসছি যে শেখ হাসিনা যেদিন লাইভ ভিডিওতে আসবেন, মানে অনলাইনে, মানে অডিওতে না, ভিডিওতে, সেই দিন থেকে বাংলাদেশের বিপ্লব শুরু হয়ে যায়, বলেছি তো। আপনি কিসের না ভোট দিতে হবে না। জি, এটা হেনা ভোট। এটা ওই যে কি বাপ্পারাজের হেনা আছে না, হেনা ভোট। এটা কিসের হেনা ভোট? এগুলো হেনা ভোট। হেনা ভোট থেকে দূরে থাকেন, এই সমস্ত ভোট মোটের থেকে বহুত দূরে থাকলে। কি ভোট? এই ভোটের দাম আছে নাকি 5 পয়সা? এই ভোটকে কেউ মানবে? কেউ মানবে না, মানার দরকারও নেই। এই ফালতু ভোটকে কে মানবে? বাংলাদেশের জনগণ এটা নিয়ে আগ্রহী নেই। বাংলাদেশের 50% জনগণের নেতারা প্রতিনিধিত্ব করবে না, তো এই ভোটের কি দাম আছে? জি, ধন্যবাদ। আসতেছি একটু পরে লাইভে 5-10 মিনিট পরে মধ্যপ্রাচ্য এবং নরেন্দ্র মোদী বিষয়ক, মানে মধ্যপ্রাচ্য এবং ভারত বিষয়ক কথা বলতে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন কি হচ্ছে? আপনারা যারা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ব্যতিব্যস্ত, আর আপনারা যারা ক্যাম্পেইন নিয়ে ব্যতিব্যস্ত, অথবা যারা এই নির্বাচনকে ঠেকানোর জন্য ব্যতিব্যস্ত, আপনাদের কাছে কি এখন পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচন হবে সেই রকমের আমেজ আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনাদের কাছে কি মনে হচ্ছে যে একটি সুষ্ঠু, স্বাভাবিক, গ্রহণযোগ্য মাত্রার নির্বাচনের জন্য আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি এই মুহূর্তে তৈরি হয়ে বসে আছে? আমার কাছে তা মনে হয়নি। কেন মনে হয়নি? দেখেন, বাংলাদেশে 1991 পরবর্তী যত নির্বাচন হয়েছে, 90 পরবর্তী সমস্ত নির্বাচনের সাথে সরাসরিভাবে আমার সম্পৃক্ততা ছিল। আমি কখনো নির্বাচনে প্রার্থী নই, আমি সাধারণ একজন রাজনৈতিক কর্মী, এবং ভোট আমি দিয়েছি, ভোটের ক্যাম্পেইন আমি করেছি। ভোটের সময়ে কেন্দ্রের ভেতরে পুলিং এজেন্ট হিসেবে থেকেছি, নেতাদের সাথে কাজ করেছি, নেতৃত্বের সাথে কাজ করে জনগণকে ভোট দিতে ভোট কেন্দ্রে নিয়ে গিয়েছি। সুতরাং ভোট সম্পর্কে, বাংলাদেশের ভোট সম্পর্কে আমার কিন্তু
অভিজ্ঞতা রয়েছে। আমরা দেখতাম 1-2 মাস আগ থেকে সাজ রব অবস্থা, মানে ভোটের আগে আগে মানে অনেকটা ঈদের আমেজ শুরু হয়। কিন্তু এবার মানুষের মধ্যে ভোট সম্পর্কে কোনো ধরনের আনন্দ কাজ করছে না, বরং মানুষ ভাবছে এই নির্বাচন দেশকে, সমাজকে কোথায় নিয়ে যাবে। দেশের যে স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে বাংলাদেশটি স্বাধীন হয়েছে, 53 বছরে বাংলাদেশ দেশের মানুষকে চরম দরিদ্র অবস্থা থেকে একটা মধ্য আয়ের দেশে পরিণত করেছে। যে দেশের মানুষ এটি গামছা নিয়ে স্কুলে হাটে রওনা দিত, 3টি খন্দক পার হয়ে মানুষ বাজারে যেত, স্পেয়ার একটা লুঙ্গি নিয়ে যেত। ঢাকা থেকে চট্টগ্রামের দিকে সকালে রওনা দিলে বিকালেও আপনি গিয়ে পৌঁছবেন কিনা সেটার কোনো নিশ্চয়তা ছিল না। সেই ঢাকা চিটাগং বলেন, উত্তরবঙ্গ বলেন, দক্ষিণবঙ্গ বলেন, বাংলাদেশের যেই কোনো অঞ্চলে বলেন, ওয়েললি কানেক্টেড। এখন আর ফেরির যুগ নেই। তাহলে এই রকম একটা দেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে একটা পরিবর্তন আসবে। যেই কোনো রাজনৈতিক দল, মত, পথের মানুষ আসতে পারে, কিন্তু বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে এটা সেটাকে ইন্ডিকেট করে না। কেন করে না? দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যখন আপনি বাদ দিলেন, তখন বাংলাদেশের 50% মানুষ অটোমেটিক নির্বাচন থেকে বন্ধ হয়ে গেছে। এখন পৃথিবীর কাছে আপনি যদি এই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করতে হয়, এটিকে একটি মানুষের নির্বাচন হিসেবে দেখাতে হয়, এটা মানুষের পছন্দ করার মতো প্রার্থী আছে সেটা যদি দেখাতে হয়, তাহলে কিন্তু জনগণের পার্টিসিপেশন লাগবে। শেখ হাসিনার আমলে 2024-এর নির্বাচনে একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য বড় দলগুলো, বিশেষ করে জামাতে ইসলামী, জাতীয় বিএনপি প্রার্থী হয়নি। যার কারণে যেটা হয়েছে, এই নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা কম হয়েছে। এখন আপনারাও কি শেখ হাসিনাকে ফলো করবেন? যে শেখ হাসিনা যেভাবে কম মানুষ নিয়ে নির্বাচন করেছে, আপনারাও তাই করবেন? তাহলে আপনাদের জুলাইয়ের দরকার কি ছিল? এতগুলো মানুষের জীবন নষ্ট করার দরকার কি ছিল? 7.5% অর্থনীতি প্রবৃদ্ধির দেশকে 3%-এ নামিয়ে আনার দরকার কি ছিল? কি দরকার ছিল বাংলাদেশের ইতিহাসকে ধ্বংস করার? কি দরকার ছিল বাংলাদেশের 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার যে সূতিকাগার 32 নম্বরকে ভাঙার? তাহলে আপনারা এত কিছু করে আপনারা কি করলেন? আপনারা নিজেরা প্রতিষ্ঠিত হইতে চেষ্টা করলেন। তা আপনাদের এই প্রতিষ্ঠার পর আর কি কোনো শক্তি পৃথিবীতে নেই? আর কি কোনো শক্তি বাংলাদেশে আসবে না? তখন যদি আপনাদেরকে এইভাবে কচুকাটা করে, তাহলে আপনারা যাবেন কোথায়? আসুন নির্বাচনের কথা বলি। এই যে মনে করেন নির্বাচনটি একটি ম্যানুফ্যাকচারিং নির্বাচন হচ্ছে। দেখেন, আমার নাঙ্গলকোটে বিএনপির প্রার্থী ছিল আব্দুল গফুর ভূঁইয়া। তিনি আগেও এই কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচন করে এমপি হয়েছেন। তাকে এবার ঘোষণা করা হলো যে তিনি আমেরিকান নাগরিক, তিনি নির্বাচন করতে পারবেন না। কারণ আমাদের নাঙ্গলকোটের এই আসনটিতে যিনি জামাতে ইসলামী থেকে দাঁড়িয়েছেন, তিনি হলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক। তারপরে আসেন মঞ্জুরুল হাসান মুন্সি, যিনি কুমিল্লাতে তিনি দাঁড়িয়েছেন। তিনি আগেও এমপি ছিলেন, আগেও তিনি সংসদে গিয়েছেন। এবার তাকে ঋণ খেলাপি বলে শেষ মুহূর্তে এসে বন্ধ করে দেওয়া হলো। সেখানে যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি হলেন হাসনাত। তাহলে হাসনাত আব্দুল্লাহ। এইভাবে আপনি সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন, আমি জানি এইরকম 7 থেকে 8 জন লোক ব্রিটিশ সিটিজেন থাকা অবস্থায় নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তাদের প্রার্থিতা বৈধ হয়েছে। তারা কোনো প্রমাণও দেখাতে পারে নাই যে তারা ব্রিটেনের নাগরিকত্বটি সারেন্ডার করেছে। ইভেন তারেক রহমান সাহেবও তার যে নির্বাচনী হলফনামা, ওখানে বলেননি যে উনি ব্রিটিশ সিটিজেন ছিলেন। আমরা জানি তিনি ব্রিটিশ সিটিজেন ছিলেন। তাহলে যদি বিদেশি নাগরিকত্ব থাকার কারণে কোনো মানুষের নির্বাচনে অযোগ্য হতে হয়, সেটি প্রথমে হওয়ার কথা ছিল জনাব তারেক রহমানের, কিন্তু তার বেলা এই আইনটি কার্যকর হয়নি। এই আইনটি যাদের বেলায় কার্যকর হয়েছে, তারা মানে নেহায়েত
জামাতকে অথবা এনসিপিকে অথবা জামাত জোটকে শুধুমাত্র মানে একটা ফেভার দেওয়ার জন্যই এই কাজটা করা হয়েছে। তো এইভাবে আপনি যখন নির্বাচন কমিশন, সরকার এবং আদালতকে ব্যবহার করে আপনার কোনো একটা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করবেন, তখন মাঠের মানুষের কাছে এটাকে আর নির্বাচন মনে হবে না। মনে হবে যে আমি ভোট দেই বা না দেই, আমরা আর মামুরা একসাথে কিন্তু সংসদে যাব, যেই হোক আমরা একসাথে সরকার গঠন করব। এই রকমের একটি নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পর, একটা গণবিক্ষোভের পর, একটা তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তী সরকার বলেন 2 বছরের কাছাকাছি বা 1.5 বছরেরও অধিক সময় থাকার পর ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল লুচ্ছাদের মতো লোকেরা যারা প্রতিদিন গলা পাঠাতেন, তারা ক্ষমতায় থেকে যখন একটি নির্বাচন করতে ব্যর্থ হয়, তখন দেশ, জাতি, সমাজ কোন দিকে যাবে সেটি একটি বড় প্রশ্ন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আপনারা জানেন যে যদি 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, 5 দিন বা 6 দিনের মধ্যে একটি সরকার গঠন হয়, সেই ক্ষেত্রে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্রের দায়িত্ব পালন কারা করবে, কারা বিদেশে যাবে, কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে, কারা প্রেসিডেন্ট হবে, সেটা নির্বাচিত দল ঠিক করে। কিন্তু ডক্টর ইউনূস আগামী বছরের মার্চ মাসে জাপান সফরটি তৈরি করে রেখেছেন। তার মানে কি, আগামী বছরের মার্চে, মানে যদি ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হয়, আপনাদের কি ধারণা মার্চ পর্যন্ত সময় ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে? এটা তো কোনো মানুষ বিশ্বাস করে না, কিন্তু ডক্টর ইউনূস বিশ্বাস করে। কেন করে? কারণ এই নির্বাচনটি ফেব্রুয়ারি মাসে হবে না, মার্চ মাসেও হবে না, এপ্রিল অথবা জুনে এই নির্বাচনটিকে ট্রান্সফার করে নিয়ে নেওয়া হবে। এবং আরো একটি খেয়াল করে দেখেন বিষয়, যে বাংলাদেশে যে একটি এসএসসি পরীক্ষা হয়, যেটি মার্চ মাসে হয়, সেটাকে ইতিমধ্যে জুন মাসে ট্রান্সফার করার ব্যবস্থা করা হয়েছে। কেন জুনে? কেন? কারণ হচ্ছে মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে কোনো একটা সময়ে নির্বাচন করার সরকারের ইচ্ছা। কারণ ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের কাছে রাষ্ট্রের যে স্বার্থ বিক্রি করার বন্ড সই দিয়ে এসছে, আমেরিকা সহ পৃথিবীর বড় বড় শক্তির কাছে তিনি যে বাংলাদেশকে বন্ধক দেওয়ার যে খত দিয়ে এসছে, সেটি এখনো পূরণ হয়নি। বিশেষ করে বন্দর স্থানান্তর, আরেকটি নতুন বন্দর প্রতিস্থাপনের ব্যবস্থা, এবং বার্মার করিডোরের ব্যবস্থা, এবং সেন্ট মার্টিনটি পাকাপাকিভাবে আমেরিকা বা অন্য কোনো শক্তির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা, এটা করতে তার আরো 2-3 মাস সময় লাগবে। সেই কারণে এই নির্বাচনটি ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস, এপ্রিল মাস নয়, মে অথবা জুনের দিকে ট্রান্সফার করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের মানুষ যারা ইনফর্মড, যারা জানেন, যারা বোঝেন, যারা প্রশাসনের খোঁজ খবর রাখেন, তারা বুঝতে পারছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে হাক ডাক হচ্ছে, অসারের তর্জন গর্জন সার, এটা হচ্ছে সেই রকম একটা বিষয়। যতই জনগণকে দেখানো হোক আন্দোলনের ভয়ে, জনচাপে, পৃথিবীর চাপে এবং তারেক জিয়ার সাথে তার একটা প্রতিশ্রুতির চাপে তিনি নির্বাচনের কথা বলেছেন বটে, তবে তিনি এমন একটা অবস্থা তৈরি করে রেখেছেন হাটে মাঠে ঘাটে, যে কোনো লোক সুষ্ঠু নির্বাচনের আশা করতে পারছেন না। যার কারণে কয়েকদিন পরে এই তারেক জিয়াই বলবেন, এই অন্যান্য দলরাই বলবেন নির্বাচনের কোনো পরিবেশ নেই, এই নির্বাচনকে আরো কয়েক মাস পিছিয়ে দেওয়া হোক। সেই আশায়, সেই ভরসায় এখন নির্বাচন একটা দোলাচলের মধ্যে পড়ে গেছে। আমরা বিশ্বাস করি না 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। 15ই ফেব্রুয়ারি 1996 সালে একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটি টিকেনি। ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ভালো কোনো মাস নয়, কারণ এই মাসটি এটা কুফা মাস। ডক্টর ইউনূসও সেই কুফায় পাড়া দিয়েছে, পরবর্তীতে বুঝতে পেরে এখন সেই কুফা মাস থেকে মে জুনের দিকে তিনি স্থানান্তর হচ্ছেন। সেই গরমের দিনে, কানফাটা গরমে নির্বাচন করার জন্য তিনি বদ্ধপরিকর হয়েছেন। এবং যারা তত্ত্বাবধায়ক সরকারের
উপদেষ্টা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছেন, তাদেরও গায়ে চর্বি জমে গেছে। এসির বাতাস খাওয়া, ভালো ভালো গাড়িতে চড়া, পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করা, এই লোভটা তারা আর সামলাতে পারছেন না। ভাবলেন যত বেশি নিয়ে নেওয়া যায়। তো এইরকম একটা অবস্থায় বাংলাদেশটাতে নির্বাচন বলতে যে প্রহেলিকা আমরা শুনছি, সেটা আসছে না। দ্বিতীয়ত, যেখানে আওয়ামী লীগ নেই, স্বাধীনতার মার্কার নৌকা নেই, সেই নির্বাচন মানুষ আজকে হোক দুদিন পরে হোক বর্জন করবে। এই নির্বাচনে বাংলাদেশের 50 ভাগেরও অধিক মানুষ নির্বাচন কেন্দ্রে ভোট দিতেই যাবেন না। সুতরাং আপনারা ধরে নেন এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে না, এটি মে জুনে চলে যাবে। এবং যদি হয়ও, সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। ফেব্রুয়ারি হোক আর জুন হোক, এটা বর্জন, বর্জন এবং বর্জন। আরো একটি বিষয়, বাংলাদেশে তেলেসমতির আরেকটি নির্বাচন, সেটি বলে হা না নির্বাচন। সেই হা না নির্বাচন কারা দিয়েছেন? অবৈধ সরকার। দুটি সরকার হা না নির্বাচন দিয়েছেন, সেই দুটি সরকারকেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে। একবার এরশাদ জিয়াউর রহমান দিয়েছিলেন 5ম সংশোধনী, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছে। অর্থাৎ জিয়াউর রহমানের শাসনকালকে অবৈধ ঘোষণা করে যেসব কর্মকাণ্ড হয়েছে সেগুলাকে ফাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজাকশন হিসেবে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি সেটাকে ওপেন করা হয়নি, কিন্তু সরকারকে অবৈধ করা হয়েছে। পরবর্তীতে 6ষ্ঠ সংশোধনীতে জিয়াউর রহমানের পর এরশাদ যে ক্ষমতা নিল, সেই এরশাদের ক্ষমতা টিকিয়েও যখন চ্যালেঞ্জ করা হয় সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আদালত এরশাদের সরকারকেও নাল অ্যান্ড ভয়েড অবৈধভাবে অবৈধ ঘোষণা দিয়েছে। এই এখন যে হা না ভোট দিচ্ছেন, এই হা না ভোট দেওয়া এই সরকারকেও ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে অবৈধ সরকার হিসেবে ঘোষণা করা হবে। তাদের কবর পিটিয়ে তাদের শাস্তি কার্যকর করা হবে। আর যারা বেঁচে থাকবে তাদেরকে খেজুর গাছের সাথে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে। আমি আশা করি বাংলাদেশ হাইকোর্ট সেই রকমের একটি আইনের দিকেই যাবেন।